আসসালামু আলাইকুম। কালো জাদু, যার উৎপত্তি লোভ লালসা, হিংসা আর রাগ থেকে, যেটার পরিণাম কখনো ভালো হওয়ার নয়। আজকে ইন্দোনেশিয়ার যে হরর ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনার পরিণামও হয়েছিল খুবই ভয়ঙ্কর। এই যে পুতুলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো সাধারণ পুতুল নয়, এটার ভেতরে রয়েছে ভয়ঙ্কর শয়তান। কিছুদিন আগে এই ছোট্ট মেয়েটি এই পুতুলটিকে গিফট পেয়েছিল। পুতুলটি বাড়িতে আসার পর থেকেই শুরু হয় বাড়িতে বিভিন্ন ধরনের অদ্ভুত সব ঘটনা, তৈরি করে অনেক সাসপেন্স এবং ভয়ঙ্কর সব কর্মকাণ্ডের। শেষমেশ এই পরিবারটির সাথে এই পুতুলটির ভেতরে থাকা শয়তান কি করেছিল, আর এই ঘটনাটা যেহেতু কালো জাদু কেন্দ্রিক, তাহলে কেই বা এই কালো জাদুটি করেছিল এই ভালো পরিবারটির উপর, তা জানতে হলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি কিন্তু অনেক ভয়ঙ্কর হতে চলেছে, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন বন্ধুরা, আমার সাথে চলে যাওয়া যাক ভয়ঙ্কর দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমাদেরকে এক দম্পতিকে দেখানো হয়। মেয়েটির নাম ছিল মায়রা আর ছেলেটির নাম হলো ইডেন। আর আমাদেরকে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখানো হয়, তার নাম হলো বেনিয়া, যে ছিল ইডেনের বড় ভাইয়ের মেয়ে। একটি দুর্ঘটনাবশত ইডেনের বড় ভাই আর ভাবি মারা যাওয়ার কারণে বেনিয়া তাদের সাথে থাকে। ইডেন আর মায়রা বেনিয়াকে অনেক ভালোবাসে, কিন্তু তাও বেনিয়া তার মা বাবাকে ভুলতে পারেনি এখনো, সেজন্য তার মন সব সময় খারাপ থাকে। ইডেন আর মায়রা তাই সবসময় চেষ্টা করে বেনিয়ার মন ভালো করে রাখতে। আর আমরা জানতে পারি ইডেনের একটি খেলনার ফ্যাক্টরি রয়েছে, যেখানে মূলত পুতুল বানানো হয় আর সেগুলো সেল করা হয়। আর পুতুল বানানোর যে নকশাটা, সেটা ডিজাইন করে ইডেন নিজেই। তারপর আমরা দেখতে পাই সেই ফ্যাক্টরিতে কিছু নতুন পুতুল লঞ্চ করা হয়, আর ইডেন সেগুলোর নাম দেয় সাবরিনা। আর এই সাবরিনা পুতুলগুলিকে বাচ্চারা অনেক ভালোভাবেই নিচ্ছিল, খুব বেচা কিনা হচ্ছিল, মানে প্রফিট হচ্ছিল আর কি। কিন্তু বন্ধুরা, আমি আগেই বলে রাখি, এই পুতুলটাকে তো দেখতে এমনিতেই অনেক ডিস্টার্বিং লাগে। আমি বুঝি না বাচ্চাগুলো কেন এইসব পুতুল কেনে। পুতুল নিয়ে কিন্তু অনেক অনেক কাহিনী আর ঘটনা, সত্য ঘটনা রয়েছে আমাদের সমাজে, তা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। কিন্তু শয়তান, জিন অথবা খারাপ প্রেতাত্মা যে প্রবেশ করতে পারে কোনো পুতুলের ভেতর, তারই প্রমাণ হয়ে দাঁড়াবে আজকের এই ঘটনা। যাই হোক, ঘটনাতে ফিরি। তো ইডেন তার স্ত্রী মায়রার জন্য একটি আলাদাভাবে ডিজাইন করা বড় সাবরিনার পুতুল গিফট করে। এতে তার বউ অনেক খুশি হয়। আর এদিকে আমরা দেখতে পাই বেনিয়াকে, যে স্কুলে ছিল, আর সেখানে স্কুলের মধ্যে টিফিন টাইমে একটা ছেলে বসেছিল, আর সেটা চার্লি চার্লি গেম খেলছিল। বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়ে রাখি, চার্লি চার্লি গেম দিয়ে মূলত আত্মাদেরকে ডাকা হয়, আর এটা যারা জানে তারা কালো জাদু করে। তখন আমরা দেখতে পাই সেই ছোট্ট ছেলেটি তার দাদির আত্মাকে এখানে ডেকে আনে আর কিছু প্রশ্ন করে। আর এইসব দেখে বেনিয়ার অনেক ভালো লাগে, কারণ সে চায় তার বাবা মার সাথে সে সবসময় কথা বলতে। তো সেখানে সেই ছেলেটি এই গেম সম্পর্কে আরো অনেক কিছু বলে। সেই ছেলেটি বলে এই গেমটি শেষ করতে চাইলে আবারও প্রার্থনা করতে হবে এবং সেই মৃতের আত্মাকে আবার ফেরত পাঠিয়ে দিতে হবে, নয়তো সমস্যা হবে। আর মৃত আত্মাটি এসেছে কিনা তা জানতে একটি মোবাইল ক্যামেরা অ্যাপস এর কথা জানিয়ে দেয় সেই ছেলেটি, যেটি দিয়ে সেই আত্মাদেরকে দেখতে পাওয়া যায়। তখন বেনিয়া সেই ছেলের কাছ থেকে সেই চার্লি চার্লি গেমের বোর্ডটা তার কাছ থেকে নিয়ে আসে। আর আমরা দেখতে পাই সেই রাতে সে একা একা বসে সেই গেমটি খেলছিল আর তার মাকে ডাকছিল। হঠাৎ করেই তখন সেই চার্লি চার্লি বোর্ডের কলমটা ঘুরে যায়, আর হঠাৎ করেই কারেন্ট চলে যায়। তখন বেনিয়া অনেকটা ভয় পেয়ে যায়, আর অন্ধকারে তার চাচিকে দেখে সে আরো ভয় পেয়ে যায়। আর সেদিন রাতে কেন যেন একটু একটু ভয় পাচ্ছিল বেনিয়া, আর সেজন্য তার চাচি সেই সাবরিনার পুতুলটি তাকে দিয়ে যায়, যাতে সে একাকিত্ব ফিল না করে আর ভয় না পায়। বন্ধুরা, যখন বেনিয়া ঘুমিয়ে পড়ে, তখন তার সাথে থাকা সাবরিনার পুতুলের চোখটা ঘুরে যায়। এটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল বন্ধুরা, আমি তো অনেক ভয় পেয়েছি। তার মানে আমরা বুঝতে পারি যে কোনো এক আত্মা ঠিকই চলে এসেছে সেই চার্লি চার্লি গেম খেলার পর, আর যেটা এখন অবস্থান করছে এই সাবরিনা পুতুলের ভেতর। আর এর পরের দিন থেকেই এই সাবরিনা পুতুলটি নিজে থেকে জায়গা পরিবর্তন করতে শুরু করে। অনেক সাসপেন্স, অনেক গা ছমছমে ব্যাপারগুলো তৈরি হয় এই বাড়িতে। এই পুতুলের অদ্ভুত কর্মকাণ্ড সবকিছুই মায়েরা লক্ষ্য করছিল, কিন্তু সে ঠিক বুঝতে পারছিল না। আর তার যে সন্দেহ
করছিল এই পুতুলটির উপর, এটাও সে কাউকেই বলে না। আর এদিকে আমরা বেনিয়াকে দেখতে পারি, সে সেই ক্যামেরা অ্যাপস এর মাধ্যমে আত্মাকে খুঁজছিল, কারণ তার মনে হচ্ছিল হয়তো সেই গেমের মাধ্যমে কোনো আত্মা ঠিক এসেছে, কিন্তু সে পাচ্ছিল না। তখনই আমরা দেখতে পাই দুটো ভয়ঙ্কর অদ্ভুত হাত আলমারির ভেতর থেকে এসে বেনিয়াকে টেনে আলমারির ভেতরে নিয়ে যায়। তখন বেনিয়া চিৎকার করতে শুরু করে, আর সেই চিৎকার শুনে ইডেন তাড়াতাড়ি সেখানে যায়, আর আলমারি খুলতেই দেখে সেখানে বেনিয়া বসে আছে। তখন বেনিয়া তার সাথে ঘটনাটি বলে, কিন্তু ইডেন তা বিশ্বাস করে না এবং বলে, তুমি যা করছো এসব ঠিক না, আর মোবাইলে ক্যামেরা অ্যাপসে কোনো রকম আত্মা ধরা পড়ে না। তখন ইডেন তাকে ধমক দিয়ে ঘুমানোর জন্য বলে, কিন্তু বেনিয়া মানতে নারাজ ছিল। সে রাতে আবারও মোবাইল নিয়ে বের হয়ে পড়ে, আর অদ্ভুত ভাবেই সে তার মায়ের আত্মাকে খুঁজে পায়, আর সেটা তখন তাকে রুমে নিয়ে যায় এবং ঘুম পাড়িয়ে দেয়। বন্ধুরা, এই সব কথা ঠিকই এখন স্বাভাবিক শোনা যাচ্ছে, কিন্তু এটা যে সামনে কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা আপনারা সামনেই দেখতে পারবেন। যাই হোক, মাইরা হঠাৎ করে বেনিয়ার রুমে আসে, আর সে দেখতে পায় বেনিয়া পুতুল সাবরিনার চুল আঁচড়িয়ে দিচ্ছে। তখন মাইরা দরজা লাগিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সে শুনতে পায় বেনিয়া কারোর সাথে কথা বলছে। মাইরা আবার দরজা খোলার পর দেখতে পায় সে পুতুলটির সাথে কথা বলছে। তখন মাইরা ভাবে বেনিয়ার মনে হয় এই পুতুলটি অনেক ভালো লেগেছে, তাই কথা বলছে। কিন্তু মাইরা যখন দরজা আবার লাগিয়ে চলে যায়, তখন আমরা আয়নাতে দেখতে পারি বেনিয়া পুতুলের সাথে নয়, বরং কোনো এক আত্মার সাথে কথা বলছে, যেটিকে বেনিয়া নিজের মা বলে সম্বোধন করছিল। যাই হোক, এরপরের দিন বেনিয়া তার মায়েরা চাচিকে তার মায়ের ব্যাপারে সব খুলে বলে দেয়। সে বলে তার মা এই পৃথিবীতে আবার চলে এসেছে। তার মা তাকে ঘুম পাড়িয়ে দেয়, তার সাথে গল্প করে। তখন মায়েরা অবাক হয় আর বলে, এটা কখনো সম্ভব না, এটা কখনো হতে পারে না, তোমার মা বাবা অনেক আগেই মারা গিয়েছে, আর যারা মারা যায় তারা কখনো ফেরত আসতে পারে না। তখন মায়েরা বেনিয়ার কথাগুলো তেমন ভাবে পাত্তা দিচ্ছিল না। এরপরে আমরা দেখতে পাই বেনিয়া, ইডেন আর মায়েরা মিলে একটা সুন্দর সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছে। আর এখানে আমরা দেখতে পাই ইডেন একটা গর্ত খুঁড়ছিল, মায়েরা আর বেনিয়া খেলা করছিল। হঠাৎ করে যখন মায়েরা একা হয়ে যায়, তখন সেই গর্ত থেকে একজোড়া হাত বেরিয়ে মায়েরাকে সেই গর্তের ভেতর ফেলে দেয়, আর সব বালু উপরে ফেলতে থাকে। তখন মায়েরার চিৎকার শুনে ইডেন আসে এবং সেই যাত্রায় মায়েরা বেঁচে যায়। সেদিন রাতে মায়েরা তাদের বাড়িতে অ্যান্টিনিউকে দেখতে পায়। আর এই অ্যান্টিনিউ কে জানেন? এই অ্যান্টিনিউই হলো বেনিয়ার মা, কিন্তু তার তো এখানে থাকার কথা না, সে তো মারা গিয়েছে। মায়েরা এসব ভাবতে ভাবতেই সেই অ্যান্টিনিউ এর আত্মা শয়তানের রূপ ধারণ করে এবং তার উপরে অ্যাটাক করে। সে কিছু ভাবতে না পেরে ভয়ে ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে যেতে থাকে। মায়েরার চিৎকারের শব্দ শুনে তার স্বামী ইডেনও সেখানে চলে আসে। আমরা তখন দেখতে পাই সেই ভয়ঙ্কর শয়তানটি ইডেন আর মায়েরা দুজনকেই আক্রমণ করে। তারা তখন কোনো রকমে সেই বাড়ি থেকে বের হয়, কোনো রকমে প্রাণ বাঁচায়। আর তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারে তাদের বাড়িতে কোনো এক ভয়ঙ্কর শয়তান বাসা বেঁধেছে। তাই তারা এসে পৌঁছায় মিস লরাস অ্যান্ড মিস্টার রাইডেনের বাসায়, যারা হলো প্যারানর্মাল অ্যাক্টিভেটর, মানে আমাদের ভাষাতে যাদেরকে আমরা কবিরাজ বলি। যাই হোক, তখন মায়েরা আর ইডেন তাদের সাথে ঘটা সব ঘটনা কবিরাজগুলোকে খুলে বলে। আর সেই সব ঘটনা শুনে দুজন প্যারানর্মাল অ্যাক্টিভেটর তাদের বাসায় যায় এবং তারা বুঝতে পারে যে এই চার্লি গেম খেলার পরেই এই বাড়িতে কোনো একটি আত্মা চলে এসেছে। তাই তারা আবার এই চার্লি গেমটি খেলার মাধ্যমেই সেই আত্মাটিকে তার জগতে ফেরত পাঠাতে চাইছিল। কিন্তু অদ্ভুত ভাবে সেই চার্লি গেমের বোর্ডটা পুরে ছাই হয়ে যায়। হঠাৎ করে এদিকে কারেন্টও চলে যায়, আর আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর শয়তানটি ভেনিয়াকে নিজের বশে নিয়ে এসেছে। তখন বেনিয়ার ভেতরে থাকা সেই শয়তানটি মিস লরাসের উপর অ্যাটাক করে দেয়, যেন মিস লরাস তাকে তার জগতে না পাঠাতে পারে। তখন কোনোভাবে নিজেকে রক্ষা করে মিস লরাস তখন বেনিয়ার ভেতরে থাকা শয়তানটি সবার উপর আক্রমণ করে। তখন মিস লরাস এবং সবাই মিলে ভিনিয়াকে শক্ত করে ধরে এবং তার ভেতর থেকে সেই শয়তানটিকে বের করার চেষ্টা করে এবং সফলও হয়। কিন্তু ভিনিয়ার ভেতর থেকে সেই শয়তানটি বেরিয়ে এসে নিজের রূপে চলে আসে আর আবারও সবার উপর অ্যাটাক করে দেয়। সবাই কি করবে না ভেবে পেয়ে বাড়ি থেকে সবাই দৌড়ে বের হয়ে যায়। আর বের হওয়ার সময় প্যারানর্মাল অ্যাক্টিভেটর একটা পবিত্র মালা জাতীয় কিছু সেই দরজায় ঝুলিয়ে দেয়, যাতে সেই খারাপ শয়তান আর না বের হয়ে আসতে পারে বাড়ি থেকে। কিন্তু তাদের একটা ভুল হয়, এটাই যে তারা সেই সাবরিনা পুতুলটিও তাদের সাথে বাহিরে নিয়ে আসে। আর আমরা তো জানি এই পুতুলটির ভেতরেই রয়েছে মূলত সেই ভয়ঙ্কর শয়তানের আত্মা। তারা না জেনে নিজের বিপদ নিজেই ডেকে আনলো। এখন সবার সাথে কি হবে, কি ঘটবে, রহস্য তো পুরোটাই রয়ে গেল। আস্তে আস্তে সবই জানাবো বন্ধুরা। কিন্তু এত কষ্ট করে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদের প্রতি রইল হৃদয় উজাড় করা ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা যদি আপনি একটি লাইক করে দেন এবং ভিডিওতে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন এবং আমাদের এই চ্যানেলটি
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। মনে রাখবেন বন্ধুরা, প্রেতালাপের ভিডিও মানেই আপনাদের জন্য এক একটা হরর ডোজ। যাই হোক, ঘটনায় ফেরা যাক। বন্ধুরা, এখানে কিন্তু ঘটনার একটা মোড় ঘুরে, আর সেটা হচ্ছে যে মিস লোরাস এটা বুঝতে পারে যে তারা যে শয়তানকে এখন দেখেছে, মানে যেটা ভিনিয়ার ভেতরে ছিল, সেটা হচ্ছে স্বয়ং ডেভিল শয়তানের মেয়ে, শয়তান ভাগিয়া। আর ভাগিয়া হলো ভয়ঙ্কর শয়তান, আর আমাদের ছোট্ট ভিনিয়ার বাবা মার মৃত্যুর কারণও হলো এই ভয়ঙ্কর ভাগিয়া শয়তান। তখন আমাদেরকে অতীতে দেখানো হয়, অতীতে ভাগিয়া শয়তান ভিনিয়ার মা মানে অ্যান্টনিওর উপর বশ করে ভিনিয়ার বাবাকে মেরে ফেলে। আর তখন এই দুই কবিরাজেই মানে মিস লোরাস আর মিস্টার রাইডেন অনেক চেষ্টা করার পর অ্যান্টনিওর ভেতর থেকে ভাগিয়া শয়তানকে তার দুনিয়ায় পাঠাতে সক্ষম হয়, কিন্তু এতে অ্যান্টনিও মারা যায়। আর সেই রাতে যখন ভিনিয়া চার্লি গেম খেলছিল, সেই গেম খেলার কারণেই মূলত আবারও চলে আসে এই দুনিয়ায় ভয়ঙ্কর শয়তান ভাগিয়া। এগুলো যখন ইডেন আর মায়রা শুনে, তখন তারা একটু ভয় পেয়ে যায়। তারা জানতে চায় এই ভাগিয়া শয়তান থেকে কি কোনোভাবেই রেহাই পাওয়া যাবে না। তখন মিস লোরা আর রাইডেন বলে, হ্যাঁ, এই শয়তানকে মারার একটি পদ্ধতি রয়েছে, একটি তলোয়ার রয়েছে আমাদের কাছে, আমরা এটাকে অনেক কষ্ট করে পেয়েছি। সেই তলোয়ার দিয়ে সেই শয়তানটাকে হত্যা করতে হবে, কিন্তু একটি শর্ত আছে, সেই ভাগিয়া শয়তান যখন অন্য কোনো দেহে থাকবে না, তার নিজের রূপে থাকবে, তখনই তাকে অ্যাটাক করতে হবে, তাহলে এই শয়তানকে মারা সম্ভব। এর পরের দিন আমরা মায়রাকে দেখতে পাই, সে কোনো এক কারণে গিয়েছিল তাদের পুতুলের ফ্যাক্টরিতে। সে সেখানে ভাগিয়া শয়তানের উপস্থিতি টের পায়, আর যেটা তখনই তার উপরে অ্যাটাক করে আর তাকে বশে নিয়ে নেয়। আর সেটা সেখানে সবার উপর তখন আক্রমণ করে। সবাই তখন কোন রকমে তাকে নিয়ে আসে কবিরাজ লোরাস আর রাইডেনের কাছে। তখন সেখানে কবিরাজ রাইডেন রিচুয়ালে বসে, যেন মায়রার ভেতর থেকে ভাগিয়া শয়তানকে বের করতে পারে। আর এখানে একটা বড় রহস্যের উন্মোচন হয় বন্ধুরা, আর সেটা হচ্ছে এখন তো ছোট্ট মেয়ে বেনিয়ার জন্য এই দুনিয়াতে আসতে পেরেছে ভাগিয়া শয়তান, কিন্তু এর আগে যে বেনিয়ার বাবা মাকে এই শয়তান হত্যা করেছিল, তখনও কিন্তু এই শয়তানকে কোনো একজন ডেকে এনেছিল। কে ডেকে এনেছিল আর শুরু করেছিল এই মৃত্যুর খেলা, এটা জানানোর জন্যই নিয়ে যাওয়া হয় আমাদেরকে অতীতে। তখন আমরা দেখতে পাই ছোট্ট বেনিয়ার বাবা আর ইডেন ছিল, তারা দুই ভাই, এবং তারা তাদের নিজের বাবার পুতুলের ফ্যাক্টরিতে পুতুল ডিজাইনার ছিল, কিন্তু সব সময় ভিনিয়ার বাবার ডিজাইনটাই তাদের বাবার পছন্দ হতো, আর ইডেনের ডিজাইন কখনোই তাদের বাবার পছন্দ হতো না। তাই ইডেন তার বড় ভাইকে সব সময় হিংসা করত। আর এই হিংসা আর রাগ আরো বেড়ে যায় যখন তাদের বাবা ইডেনকে সম্পত্তির মাত্র 40% দেয়, আর ইডেনের বড় ভাইকে দেয় 60%। এই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ইডেন চলে যায় ভয়ঙ্কর একটি তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকটি মূলত ব্ল্যাক ম্যাজিকের কাজ করত। সেখানে গিয়ে সেই তান্ত্রিককে বলে তার ভাইকে সে যে কোনো মূল্যে মারতে চায়। তখন সেই তান্ত্রিকটি বলে মারা যাবে, কিন্তু সেই জন্য একটি দুষ্টু জিন অথবা শয়তানকে প্রয়োজন। তখন ইডেন বলে, আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু আমার ভাইয়ের মৃত্যু চাই। তখন সেই কালো জাদুর তান্ত্রিকটি ভাগিয়া শয়তানকে স্মরণ করে এবং ইডেনের বড় ভাইকে মারার জন্য পাঠায়। কিন্তু ইডেনের বড় ভাই খুব ভালো মানুষ থাকায়, নিজের ধর্মের মধ্যে সবসময় অটুট থাকায়, সেই ভাগিয়া শয়তানটি কোনোভাবেই তার ভেতরে প্রবেশ করতে পারছিল না। সেজন্য সেটা ইডেনের ভাবির মানে ভেনিয়ার মায়ের ভেতর ঢুকে যায়, আর সেটা খুব সুন্দরভাবে ইডেনের বড় ভাইকে মেরে ফেলে। আর এতে করে ইডেনের উদ্দেশ্য হাসিল হয়ে যায়। তখন আমাদেরকে বর্তমানে দেখানো হয়, কিন্তু এতক্ষণে সেই ভাগিয়া শয়তান মায়রার দেহ থেকে বের হয়ে ইডেনের ভেতর চলে আসে, আর সেটা সাথে সাথে সেখানে সবার উপরে অ্যাটাক করতে থাকে। আর এই শয়তানটির চেহারা খুবই ভয়ঙ্কর ছিল, পরিস্থিতি হয়ে যায় অনেক ভয়ঙ্কর। কিন্তু এতক্ষণে সেই দুজন কবিরাজের ভালো করেই জানা হয়ে গিয়েছে এই ভাগিয়া শয়তানের আত্মা কোথায় আছে। আর তারা তখন সেই পুতুলটিকে খুঁজে বের করে, আর সেই পুতুলের উপর সেই তলোয়ার দিয়ে ঢুকিয়ে দেয়, আর এতে করে ইডেনের ভেতর থেকে সেই ভয়ঙ্কর শয়তান বের হয়ে আসে। তখন কবিরাজ লোরাস একটি তন্ত্র সাধনার ছুরি নিয়ে সেই ভাগিয়া শয়তানের সাথে লড়াই করে। লড়াই করতে করতে অবশেষে সেই শয়তানটি এই পৃথিবী ছাড়তে বাধ্য হয়। আর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ইডেনকে পুলিশ ধরে নিয়ে যায় তার ভাই আর তার ভাবের খুনি হিসেবে। তখন নতুন করে মায়রা আর ভেনিয়া নিজেদের মন মতো জীবনযাপন করতে শুরু করে। আর এভাবেই এই ভয়ঙ্কর কালো জাদুর ঘটনার সমাপ্তি ঘটে। কিন্তু আদৌ কি সমাপ্তি ঘটেছে? কারণ কালো জাদু আবারও ফেরত আসতে পারে, যে কোনো ভাবে, হয়তো আরো ভয়ানক ভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন
লাগলো বন্ধুরা আজকের এই ইন্দোনেশিয়ান ভৌতিক ঘটনাটি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু সত্যিই ভয় পেয়েছি এই ঘটনাতে, কারণ পুতুল বলেন, জোকার বলেন, তাদের ফেস দেখলে আমার কেমন জানি লাগে। এসব কিন্তু হাস্যকর কোনো বিষয় না, সবার কাছে হাস্যকর হলেও প্রেতালাপের কাছে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন, ভালোর দলেই থাকবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।